ঠিক আছে, থ্যাংক ইউ আরিফিন। করছো তুমি। 12টা 5 থেকে 10-এর মধ্যে ক্লাসটা স্টার্ট হবে। আজকে মেবি লাস্ট ক্লাস হতে পারে। হুম, যদি এর মধ্যে আমি শেষ করতে পারি। এখানে সিঙ্গেল গেল। আমার সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাই। প্রথমে ম্যাথ দিয়ে শুরু করব, এরপর কিছু থিওরিটিক্যাল আলোচনা আছে, সেটার মাধ্যমে শেষ হবে। তো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, ক্লিয়ারলি শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা আজকে ওয়ার্ড মিটিং এর ম্যাথ করব। তো ম্যাথ করার আগে আমাদের তিনটা টার্ম আমাদের জেনে রাখতে হবে। প্রথম টার্মটার নাম হচ্ছে র্যাক। হোয়াট ইজ র্যাক? র্যাক হচ্ছে আহ, আমরা যখন 480টা কোর্স নিটিং করব তখন সেটাকে এক র্যাক বলে। হুম, এটা হচ্ছে ওয়ার্ড নিটিং এর প্রোডাকশনটাকে ক্যালকুলেট করার জন্য একটা ইউনিট। যেহেতু আমাদের ওয়ার্ড নিটিং এর ক্ষেত্রে যে স্টিচ গুলা তৈরি হয় বা লুপ গুলা তৈরি হয় সেগুলা অনেক ছোট কম্পেয়ার টু আমাদের ওয়েব নিটিং এর তুলনায়, যেটার পরিমাণ খুবই খুবই সামান্য, যেমন 0.2 মিলিমিটার, অনেক ছোট, বা এর থেকেও আর অনেক ছোট হয়। যার কারণে এখানে আহ, যথেষ্ট সংখ্যক কোর্স নিয়ে আসলে প্রোডাকশনটাকে ক্যালকুলেট করতে হয়। তো প্রথমটাই হচ্ছে আমাদের র্যাক। র্যাকের ডেফিনেশন হচ্ছে দি ইউনিট অফ প্রোডাকশন ইন ওয়ার্ড নিটিং ইজ কল্ড র্যাক। এ র্যাক ইজ 480 কোর্স অফ নিটিং। অর্থাৎ 480টা কোর্সে নিটিংকেই বলা হচ্ছে আমাদের ওয়ান র্যাক। আচ্ছা, দেন হচ্ছে রানিং। রানিং জিনিসটা কি? রানিং হচ্ছে আমাদের 480টা কোর্সে যতটুকু আমাদের সুতা কনজিউম হয় সেই লেন্থটাকে বলা হচ্ছে রানিং। ফর এক্সাম্পল, আমাদের এখানে একসারে নিডিল আছে পুরো ওয়ার্ড নিটিং এর বরাবর। এখন এখানে আমি একটা গাইড বার দিয়ে যদি ক্যালকুলেট করি, ফ্রন্ট গাইড বার, এইভাবে সে যাচ্ছে। তো এটা এরকম 480টা কোর্স, যেখানে এটা হচ্ছে কোর্স ওয়ান আর এটা হচ্ছে কোর্স 480। তাহলে এইখান থেকে শুরু করে আমাদের ওয়ান থেকে শুরু করে এই 480 পর্যন্ত যেতে এই সুতাটাকে যদি আমরা স্ট্রেট করি, তাহলে যতটুকু সুতা কনজিউম হবে সেইটার দৈর্ঘ্যটাই হচ্ছে আমাদের রানিং। অর্থাৎ রানিং হচ্ছে দি লেন্থ অফ ইয়ার্ন কনজিউমড ইন 480 কোর্স। এটা হচ্ছে আমাদের রানিং। রানিং এর অপর নাম হচ্ছে রানার। রানারও এটাকে বলা হয়। দেন হচ্ছে কোয়ালিটি। কোয়ালিটিটা কি? কোয়ালিটি হচ্ছে আমাদের এই 480টা কোর্স নিটিং হওয়ার ফলে যতটুকু ফ্যাব্রিকের লেন্থ, সেটাই হচ্ছে আমাদের কোয়ালিটি। যেমন কোনো একটা ওয়ার্ক নিটিং ফ্যাব্রিকের কোয়ালিটি 10 ইঞ্চ বলতে বোঝায় যে এই 10 ইঞ্চ তৈরি হওয়ার জন্য আমাদের 480টা কোর্স নিটিং হয়েছে। বোঝা যাচ্ছে বিষয়গুলা? তাহলে র্যাক হচ্ছে 480টা কোর্সের নিটিং। রানিং হচ্ছে 480টা কোর্সে যতটুকু সুতা কনজিউম হয় সেটার লেন্থ, অর্থাৎ ইয়ার্নের লেন্থ। এটা হচ্ছে ইয়ার্ন লেন্থ। আর কোয়ালিটি হচ্ছে আমাদের 480টা কোর্স নিটিং এর জন্য যতটুকু আমাদের এই যতটুকু ফ্যাব্রিকের লেন্থ তৈরি হয়। তাহলে একটা হচ্ছে ফ্যাব্রিকের লেন্থ 480টা করছে, একটা হচ্ছে ইয়ার্নের লেন্থ 480টা করছে, আর র্যাক হচ্ছে আমার 480টা কোর্সে নিটিং কে র্যাক বলে। বোঝা যাচ্ছে বিষয়গুলা? এখন আমরা একটা ম্যাথ করব। শুরুর ম্যাথ হচ্ছে এটা। এটা একটু পড়ি সবাই। আচ্ছা, এখানে বলা আছে যে এ ওয়ার্ড নিটিং কনস্ট্রাকশন ইজ প্রডিউসড উইথ
টু গাইড বার। যে কোনো কমার্শিয়াল ফেব্রিক ওয়ার্কনিটিং এর সর্বনিম্ন দুইটা গাইড বার দিয়ে তৈরি হয়। সিঙ্গেল গাইড বার দিয়ে আসলে ফেব্রিক তৈরি হলেও এটা কমার্শিয়ালি অ্যাকসেপ্টেড না, কারণ এটার মধ্যে আনব্যালেন্স স্ট্রাকচার হয়, যেদিকে টানা হয় ওইদিকে ডিফর্ম হয়ে থাকে। সো মিনিমাম হচ্ছে দুইটা গাইড বার দিয়ে ফেব্রিক তৈরি হয়। এরপরে বলা আছে দি রান ইন ইন টার্মস অফ মিটার। রান ইনটাকে সাধারণত ইঞ্চিতে প্রকাশ করে, কিন্তু এখানে মিটার লেখছে। মিটারে প্রকাশ করলে ফ্রন্ট এবং ব্যাক গাইড বারে হচ্ছে 1.18 এন্ড 2.05। তার মানে হচ্ছে ফ্রন্ট গাইড বারের 480টা কোর্স নিটিং এর জন্য আমাদের সুতা কনজিউম হয় 1.18 মিটার, ব্যাকের ক্ষেত্রে হচ্ছে আমাদের 2.05। যেমন আমি এখানে একটা মেশিনের গেজ সমান আমি নিডিল পয়েন্ট গুলো আঁকলাম, মাঝখানে ডট 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 দিলাম। ধরা যাক এই পুরোটা হচ্ছে নিটিং উইডথ হচ্ছে আমার 150 ইঞ্চ। এটা হচ্ছে আমাদের নিটিং উইডথ। মাঝখানে ডট ডট দিলাম, ফাঁকা অংশ রাখলাম। এখন এখানে ফ্রন্ট গাইড বারের ক্ষেত্রে আমি যদি নোটেশন ল্যাপিং ডায়াগ্রামটাকে দেখাই, মাঝখানে ডট ডট ডট, এটা হচ্ছে ফ্রন্ট গাইড বারের নোটেশন, এবং এটা 480 নম্বরের কোর্স। ধরা যাক এই পর্যন্ত আসলো, তাহলে এটা হচ্ছে 480 নম্বরের কোর্স, মাঝখানে আমি ফাঁকা রাখছি, আর এটা হচ্ছে কোর্স 1। তাহলে এই 1 থেকে 480 পর্যন্ত এখানে ফ্রন্ট গাইড বার, যেটা রেড কালারের সুতা, এখানে সুতা কনজিউম হয় 1.18 মিটার। এটাকে বলা হচ্ছে রানিং লেন্থ। আর ব্যাক গাইড বার, যেটা ব্যাক গাইড বার আমাদের বোঝার সুবিধার্থে আমি এখানেই আঁকতেছি, কিন্তু নিয়ম হইলো আলাদা করে আঁকাবো, বাট দুইটা যেহেতু একসাথেই হয়, ব্যাক গাইড বারের একটু বেশি। তার মানে এটা ল্যাপিং ডায়াগ্রাম 1 and 1, ব্যাকেরটা যেহেতু একটু বেশি আমি এইভাবে ধরে নিলাম। এই মাঝখানে ডট ডট ডট, তাহলে এই ব্যাকের ক্ষেত্রে এটা হচ্ছে 2.05, অর্থাৎ এই নীল কালারের সুতাটা 480টা কোর্স নিটিং হইতে 2.05 মিটার সুতা কনজিউম হয়। দি ফ্যাব্রিক হ্যাজ 25 পোর্স পার সেন্টিমিটার। হ্যাঁ, প্রতি সেন্টিমিটারে হচ্ছে এটার 25টা কোর্স থাকে, এবং 2000 মিটার অফ দ্য ফেব্রিক নিড টু বি প্রডিউস। 2000 মিটারের কাপড় আমাদের তৈরি করতে হবে। এখানে প্রশ্ন হচ্ছে ফাইন্ড আউট দ্য ওয়ার্কিং লেন্থ ফর ইচ গাইড বার। তাহলে প্রত্যেকটা গাইড বারের জন্য কতটুকু সুতা আমরা ওয়ার্পিং করব। যেহেতু আমাদের দুইটা ব্যাক গাইড বার আছে, দুইটা ওয়ার্প বিম আমাদের থাকবে, মেশিনের পিছনে মাউন্টিং করা থাকবে। এখন দুইটা গাইড বারে আমাদের টোটাল ফেব্রিক তৈরি করতে হবে হচ্ছে 2000 মিটার। তাহলে 2000 মিটার ফেব্রিক তৈরি করার জন্য এই গাইড বারে আমি কতটুকু সুতা ওয়ার্পিং করব। উইভিং এর ওয়ার্পিং সম্পর্কে তোমরা জানো, ব্যাক গাইড বারের ক্ষেত্রে কতটুকু সুতা আমি ওয়ার্পিং করব। তাহলে এই ওয়ার্পিংটা হচ্ছে আমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে কিভাবে আমি এই ক্যালকুলেশনটা করব? ওকে, তাহলে প্রথমে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে র্যাক প্রোডাকশনের একটা ইউনিট ছিল র্যাক। আমাদের প্রথমে র্যাকটাকে বের করতে হবে। হোয়াট ইজ র্যাক? র্যাক হচ্ছে আমাদের 480টা কোর্স নিটিং এ যতটুকু সুতা কনজিউম হয় সেটাই হচ্ছে আমাদের র্যাক। তাহলে আমরা প্রত্যেকটা ওয়ার্ক বিমের ক্ষেত্রে, ফ্রন্ট টপ ওয়ার্ক বিম অথবা বটম ওয়ার্ক বিমের ক্ষেত্রে আমরা যে নিটিংটা করব সেটার জন্য আমাদের বের করতে হবে যে আহ, আমাদের প্রতি র্যাকে, মানে প্রত্যেকটা ওয়ার্ক বিমের জন্য কত র্যাক আমাদের সুতা প্রয়োজন। আমি যে দুইটা ওয়ার্ক বিম আঁকলাম, এটার জন্য আমাদের নাম্বার অফ র্যাক কতটুকু দরকার, আর ব্যাকের জন্য র্যাক কতটুকু দরকার। তাহলে দুইটার যদি আমি র্যাকটা পেয়ে যাই, পরে এই র্যাকের সাথে আমি যেটা করব, প্রতি র্যাকের বা 480টা কোর্সের আমাদের রানার বা লেন্থ ইন দেওয়া আছে। তাহলে আমি প্রত্যেকটা ওয়ার্ক বিমের জন্য নাম্বার অফ র্যাক ক্যালকুলেশন করব, উক্ত নাম্বার অফ র্যাকের সাথে আমি রানারের লেন্থটাকে গুণ করে দিব। তাহলে আমি আমার ওয়ার্কিং লেন্থ প্রত্যেকটা গাইড বারের জন্য এটা পেয়ে যাব। বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে এখন আমরা প্রথমে বের করব ফ্রন্ট গাইড বারের জন্য আমার কতটুকু ওয়ার্পিং লেন্থ লাগবে। তাহলে আহ, আমি যদি লিখি যে ওয়ার্পিং লেন্থ ফর, এখানে ফ্রন্ট বার ইজ ইকুয়াল টু নাম্বার অফ র্যাক, নাম্বার অফ র্যাক মানে কত র্যাক প্রয়োজন হবে, ইন্টু রানার ফর ফ্রন্ট গাইড বার, রানার
ফর, আমি লিখতে পারতেছি না মাউস দিয়ে, রান ফর ফন্ট বার। তাহলে এই র্যাকটা যে আমি হিসাব করব, আমরা জানি 480টা কোর্স মিলে হচ্ছে আমাদের ওয়ান র্যাক। তাহলে আমরা এখানে দেখি যে 1 সেন্টিমিটারে আমাদের 1 সেন্টিমিটারে কোর্স তৈরি হচ্ছে 25। তাহলে আমাদের 2000 মিটার, 2000 মিটারকে আমি যদি সেন্টিমিটার করতে চাই, তাহলে 2000 মিটার এটাকে আমি সেন্টিমিটার করব। তাহলে মিটারকে সেন্টিমিটার করলে কত দ্বারা গুণ করব? 100। তাহলে আমাদের ওয়ার্কিং লেন্থটা ছিল টোটাল, মানে ফেব্রিকের লেন্থ ছিল হচ্ছে আমাদের 2000 মিটার। এখন 2000 মিটার ফেব্রিকের জন্য তো 2000 মিটার সুতা লাগবে না, যেহেতু এখানে আমাদের সুতাগুলা এরকম, হ্যাঁ, একটা ল্যাপিং ডায়াগ্রাম করে। সো 2000 মিটারকে আমি 2000 সেন্টিমিটার করলাম। এখন প্রতি সেন্টিমিটারে আমার লুপ আছে 25 ইন্টু 25, 25 ইন্টু হচ্ছে আমার, তাহলে আমি নাম্বার অফ র্যাক পেয়ে গেলাম। 2000 মিটারকে সেন্টিমিটার করলাম ইন্টু 25, প্রতি সেন্টিমিটারে যতগুলা ছিল, এইটাকে আমি ভাগ দিব 480। তাহলে আমি র্যাক পেয়ে গেলাম, র্যাকটা পেয়ে গেলাম। এখন এতটা র্যাক ধরা যাক, এইগুলা ক্যালকুলেশন করে আমি 20 র্যাক পাইলাম। এখন প্রতি র্যাকে আমার সুতা যাচ্ছে কতটুকু? 1.18 মিটার, 1.18 মিটার। তাহলে আমরা পেয়ে যাব যে ফ্রন্ট গাইড বারের জন্য যে ওয়ার বিমটা ছিল সেখানে কতটুকু সুতা জড়াইতে হবে। জিনিসটা কি বুঝতেছ? কি কোনো আওয়াজ নাই, তার মানে ক্লাস কেউ মনোযোগ দিয়ে শুনতেছে না। जी सर, देखते हैं सर। শেয়ার দেওয়া হয়, শেয়ার দিচ্ছি আমি। আচ্ছা, তাহলে আমাদের ফাইন্ড আউট অফ ওয়ার্পিং লেন্থ ফর ইচ গাইড বার। তাহলে ওয়ার্পিং লেন্থ ফর ফ্রন্ট গাইড বার, যদি এখানে লিখি ভি, ওয়ার্পিং লেন্থ ফর ফ্রন্ট, এফ আর ওয়ান্টি ফ্রন্ট গাইড বার ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে র্যাক ফর ফেব্রিক লেন্থ রেকোয়ার্ড এলইএনজিটি, রেকোয়ার্ড লেন্থ আচ্ছা এখানে র্যাক ফর রেকোয়ার্ড লেন্থ মাল্টিপল হচ্ছে রানিং রানিং ফর দ্যাট গাইড বার, রানিং লেন্থ ফর দ্যাট গাইড বার। তাহলে আমাদের র্যাক ফর লেন্থ, এটা এই যে র্যাক ফর লেন্থ, আমাদের ফ্যাব্রিক তৈরি করতে হবে 2000 মিটার। সবাই লক্ষ্য করো যে আমার এখানে ফ্যাব্রিকটা হচ্ছে 2000 মিটার। এখন এই যে 2000 মিটার ফ্যাব্রিক তৈরি হয়েছে, 2000 মিটার, 2000 মিটার ফ্যাব্রিক তৈরির জন্য কি 2000 মিটার সুতা লাগবে নাকি বেশি লাগবে? যেহেতু আমাদের এখানে ল্যাপিং ডায়াগ্রাম হয়, বেশি লাগবে। ওই লেন্থটাকে আমার বের করতে হবে, ওইটাই হচ্ছে আমাদের ওয়ার্পিং লেন্থ ফর ফ্রন্ট গাইড বার। তাহলে আমাদের র্যাক ফর লেন্থ, এটা হচ্ছে আমি 2000 মিটার ছিল এখানে ফ্যাব্রিক লেন্থ, তাহলে 2000 মিটার, 2000 মিটারকে আমি 100 দিয়ে সেন্টিমিটার করবো, যেহেতু আমাদের প্রতি সেন্টিমিটারে কোর্সের সংখ্যা দেওয়া আছে 25। তাহলে 25 ইন্টু 100 ইন্টু 2000 সমান সমান টোটাল নাম্বার অফ কোর্স উইদিন 2000 মিটার। এটাকে আমি 480 দিয়ে ভাগ করলে আমি র্যাক পেয়ে যাব, ওই 2000 মিটারের জন্য র্যাক পেয়ে যাবে। এখন প্রতি র্যাকের দৈর্ঘ্য আমি 1.18 যদি গুণ করে দেই, তাহলে যতটুকু পাবো সেটাই হচ্ছে আমাদের, আহ ধরা যাক এখানে পাইলাম আমি 15,000 মিটার সাপোজ।
এই 15,000 মিটারই হচ্ছে, ফর এক্সাম্পল, এই 15,000 মিটার সুতা হচ্ছে আমাদের ওয়ার্ক বিমে ওয়ার্কিং করতে হবে। তাহলে আমি 15,000 মিটার সুতা নিব, ফেব্রিক তৈরি হবে কত মিটার? কত মিটার? 2000। গুড। তাহলে এমনি ভাবে আমরা এই যে ব্যাক গাইড বারের ক্ষেত্রে যেটা, সেটাও বের করবো। তাহলে এটা এই পর্যন্ত। এখন আমরা নেক্সট ম্যাথের মধ্যে যাব। নেক্সট হচ্ছে আমাদের এই ম্যাথটা, ক্যালকুলেট দ্য প্রোডাকশন পার আওয়ার অফ এ 2 বার machine running at 960 RPM at 90% efficiency. The top bar uses 70 denier of 60 inch and bottom bar a 20 denier runner of 40 inch with the number of inch per being 4,800। অর্থাৎ এখানে এই মেশিনের প্যারামিটার গুলো যদি আমরা নেই, প্রোডাকশন বের করতে হবে, প্রোডাকশন পার আওয়ার। দুইটা বার আছে এবং এটা প্রতি মিনিটে হচ্ছে আমাদের আরপিএম, অর্থাৎ আমাদের যে মেইন ক্যামশ্যাফট আছে সেটা প্রতি মিনিটে 960 বার ঘুরে, মানে 960টা কোর্স তৈরি হয় প্রতি মিনিটে। তাহলে আমাদের যেহেতু ঘন্টায় হিসাব করতে হবে, তার মানে আমরা এটাতে ঘন্টায় কনভার্ট করে নিব। টপ বারের ক্ষেত্রে 70 ডেনিয়ার 60 ইঞ্চ রানার, বটম বারের ক্ষেত্রে 20 ডেনিয়ার 40 ইঞ্চ রানার। অর্থাৎ এখানে দুই ধরনের সুতা, দুই ধরনের সুতার কাউন্ট ব্যবহার হয়েছে, দুইটার ভিন্ন ভিন্ন রানার। তাহলে এরূপ ক্ষেত্রে আমরা প্রোডাকশনটা বের করব। আর টোটাল নাম্বার অফ নিডিল, এখানে নিটিং উইথ গেজ দেয়া না থাকলে টোটাল নাম্বার অফ ইঞ্চ দেয়া থাকবে, মানে টোটাল নাম্বার অফ ইঞ্চ বা টোটাল নাম্বার অফ নিডিল হচ্ছে একই, সেটা হচ্ছে 4,800। তাহলে টোটাল 4,800 নিডিল আছে, 4,800। এবং ফ্রন্ট গাইড বার, যেটাকে আমি এই কালার দিয়ে চিহ্নিত করলাম, এইটার ক্ষেত্রে হচ্ছে 70 ডিনিয়ার 60 ইঞ্চি, এটা হচ্ছে 60 ইঞ্চি। আরেকটা আছে 40 ইঞ্চি, ওইটাকে আমি ফর এক্সাম্পল আর আলাদা একটা রেড কালার দিয়ে দেখাইলাম, এটা হচ্ছে ধরা যাক 40 ইঞ্চি। তাহলে 40 ইঞ্চি রানার আর 60 ইঞ্চি রানার, এই দুই রানারের ক্ষেত্রে আমাদের প্রতি ঘন্টায় প্রোডাকশন বের করতে হবে। তাহলে এই প্রোডাকশনটা আমরা কিভাবে বের করবো? ওকে, তাহলে আমরা প্রথমে এখানে যেহেতু দুইটার ডেনিয়ার আলাদা, আমি প্রত্যেকটা বারের জন্য আলাদা আলাদা ভাবে প্রোডাকশন বের করব। এটাকে আমি হোয়াইট বোর্ডের মধ্যে নিয়ে নেই। আচ্ছা, এখানে তাহলে লক্ষ্য করো, আমরা প্রোডাকশন পার আওয়ার ক্যালকুলেশন করব। তাহলে প্রোডাকশন প্রোডাকশন পার আওয়ার, এটা যদি আমরা হিসাব করি তাহলে আমাদের দুইটা প্রোডাকশন বের করতে হবে, একটা হচ্ছে ফ্রন্ট গাইড বার, একটা ব্যাক গাইড বার। তাহলে ফ্রন্ট বার প্রোডাকশন প্লাস হচ্ছে ব্যাক বার প্রোডাকশন, ব্যাক বার প্রোডাকশন, দুইটা আমরা যোগ করব। তাহলে দুইটা যোগ করার জন্য এখন ফ্রন্ট বার প্রোডাকশন ব্যাক বার প্রোডাকশন একই পদ্ধতিতে আমরা বের করব। ফ্রন্ট বার প্রোডাকশনের ক্ষেত্রে আমরা যেটা করব, প্রথমে আমাদের বের করতে হবে যে এই আমাদের যেহেতু প্রোডাকশনের ইউনিটটা আমরা র্যাকে বের করি, তাহলে আমরা প্রথমে বের করব WIGST ওয়েট ইন, এখানে বের করতে বলছে কেজি অথবা পাউন্ড, কিছুই বলে নাই। আমি প্রথমে কেজি দিলাম, ওয়েট ইন কেজি পার র্যাক। আমি প্রথমে বের করব ওয়েট ইন কেজি পার র্যাক ইনটু হচ্ছে র্যাক পার আওয়ার, র্যাক পার আওয়ার। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট বারের ক্ষেত্রে এবং ব্যাক বারের ক্ষেত্রে, দুইটার ক্ষেত্রে। ওয়েট ইন কেজি পার র্যাক ইন্টু র্যাক পার আওয়ার, এটা প্রথমটা হচ্ছে ফ্রন্ট বারের ক্ষেত্রে। আমি ফ্রন্ট বার দিয়ে দিলাম, ফ্রন্ট বার দিয়ে দিলাম। এমনি ভাবে আমরা ব্যাক বারের জন্য বের করব। যদি আমাদের দুইটারই কাউন্ট একই থাকতো তাহলে আমরা একসাথে বের করতে পারতাম, যেহেতু দুইটার কাউন্ট আলাদা
ওই জন্য আলাদা আলাদা ভাবে প্রথমে বের করি, পরে আমরা সংক্ষিপ্ত ভাবে বের করতে শিখবো। আর আরেকটা হচ্ছে ব্যাক বার প্রোডাকশন। তাহলে ব্যাক বার, এটার ক্ষেত্রেও সেম। প্রথমে আমরা এক র্যাকের কতটুকু ওয়েট সেটা বের করব, এরপরে প্রতি ঘন্টায় কত র্যাক প্রডিউস হয় সেটা বের করব। ওকে, তাহলে প্রথমে যেটা আমরা বের করব ওয়েট ইন কেজি পার র্যাক, অর্থাৎ এক র্যাকে কতটুকু হয়। প্রথমে আমরা বের করতে হবে তাহলে আমাদের কতটা র্যাক তৈরি হয় এবং এই র্যাকের ওয়েট কত। তাহলে আমাদের এখানে লক্ষ্য করো সবাই, ওয়েট ইন কেজি পার র্যাক এটা আমরা বের করব। দুইটার ক্ষেত্রে এই তথ্যটা হচ্ছে একটা কমন ইনফরমেশন। তাহলে ওয়েট ইন কেজি পার র্যাক আমরা যদি বের করি, আমাদের প্রতি মিনিটে কোর্স তৈরি হয় 960। তাহলে আমাদের এক ঘন্টায় তৈরি হয় ইন্টু 60, ইফিসিয়েন্সি আছে 90%, তাহলে 0.90। এই টোটাল হচ্ছে আমাদের এক মিনিটে 960টা কোর্স তৈরি হয়, এক ঘন্টায় হয় 60। গুণ করে দিলাম, ভাগ হচ্ছে 480। তাহলে টোটাল র্যাক আমি পেয়ে গেলাম। আচ্ছা, টোটাল র্যাক পেয়ে গেলাম। And এই র্যাকের আমি যদি ওয়েট বের করতে চাই, ওয়েট ইন কেজি পার র্যাক আর হচ্ছে র্যাক পার আওয়ার, তাহলে আমি এখানে প্রথমে যেটা বের করলাম এটা হচ্ছে র্যাক পার আওয়ার বের করলাম। এই অংশটা র্যাক পার আওয়ার হয়ে গেছে, মানে এক ঘন্টায় কত র্যাক তৈরি এটা বের করলাম। এখন ওয়েট ইন কেজি পার র্যাক, এখন এই র্যাকের, আমি তো র্যাক পার আওয়ার পাইলাম, এখন এই র্যাকের ওয়েট কত সেটা আমি বের করবো। তাহলে এই র্যাকের সাথে আমি ওয়েটটাকে গুণ করবো। তাহলে ওয়েটটাকে গুণ করার জন্য আমার এখানে দেখো ওয়েট বের করবো আমরা। তাহলে টোটাল আমার নিডিল আছে 480, ফন্ট বারের ক্ষেত্রে আমাদের সরি 4800 আছে। তাহলে ফন্ট বারের ক্ষেত্রে আমাদের রানিং হচ্ছে 480টা পর্যন্ত, এখানে কত আছে 60 ইঞ্চি। তাহলে আমরা 4800 নিডিল আছে, প্রতিটা নিডিলের জন্য আমাদের 60 ইঞ্চি হচ্ছে রানিং। তাহলে টোটাল এইখান থেকে শুরু করে এই 4800 পর্যন্ত পুরা সুতাটার আমি ইঞ্চিটা বের করে ফেললাম। এখন এই ইঞ্চিটাকে আমরা যেহেতু এখানে ডেনিয়ার আছে এবং আমি কেজি ইউনিটে নিয়ে যাব, তাহলে 4800 ইন্টু 60 এত ইঞ্চি, ভাগ হচ্ছে এটাকে আমি 39.37 দিয়ে গুণ করব, ভাগ করব। তাহলে এই অংশটুকু আমার মিটারে চলে যাবে। আর মিটারে চলে যাওয়ার পরে আমি এই মিটারটাকে, আমার এখানে হচ্ছে 70 ডেনিয়ার, তাহলে এই মিটারটাকে আমি কেজিতে যদি নিয়ে যাই তাহলে আমার 70 ডেনিয়ার ভাগ হচ্ছে এখানে 9000 মিটার, নিচে ভাগ হবে, কেন হবে সেটা আমি বলতেছি। তাহলে এটা আমার গ্রামে চলে যাবে। এখন এই গ্রামটাকে যদি আমি কেজিতে নিতে চাই তাহলে এটাকে 1000 দিয়ে আমি ভাগ করব, তাহলে আমার কেজিতে চলে আসবে। তাহলে এইভাবে এই পুরো অংশটা হচ্ছে আমাদের ওয়েট ইন কেজি ফর ফ্রন্ট বারের প্রোডাকশন পাওয়া গেল। এমনি ভাবে আমরা ব্যাক বারের প্রোডাকশন বের করবো। তাহলে ব্যাক বারের প্রোডাকশনটাও সেম ওয়েতে এখানে আমরা যোগ করে দিলে প্রোডাকশন পেয়ে যাবো। আচ্ছা, এই জিনিসটাকে আমি ফ্রন্ট বারের প্রোডাকশনটাকে আবার আরেকটু ক্লিয়ার করে তোমাদের বোঝাচ্ছি। আমাদের এখানে টোটাল নিডিল হচ্ছে 4800। একটা নিডিলের সুতা কনজিউম হয় 60 ইঞ্চি, এভাবে 60 ইঞ্চি হচ্ছে 480টা কোর্স পর্যন্ত। তাহলে টোটাল এখানে 4800 ছিল, 4800। তাহলে একটা নিডিলে কনজিউম হয় 60 ইঞ্চি, তাহলে 4800-তে কত হবে, 4800 ইন্টু 60 এত ইঞ্চি। এই ইঞ্চিটাকে আমি মিটারে নিব, যেহেতু ডেনিয়ার আছে, ডেনিয়ারটা মিটারের সাথে সম্পৃক্ত, এই জন্য 39.37 দিয়ে আমি ভাগ করলাম। তাহলে পুরা ইউনিটটা আমি এখন মিটারে পাইলাম। এখন 4800 বা ওয়ান রেকের যতটুকু দৈর্ঘ্য সেইটা আমি মিটারে বের করতে পারছি, এটাকে এখন আমি ওয়েটে কনভার্ট করব। তাহলে আমার ডেনিয়ার আছে 70 ডেনিয়ার। 70 ডেনিয়ার মানে হচ্ছে আমাদের 70 গ্রাম। যদি আমাদের 9 কিলোমিটার বা 9000 মিটার সুতার ওজন, যত গ্রাম হবে তত ডেনিয়ার, তাহলে 9000 মিটার সুতার ওজন হচ্ছে 70 গ্রাম। অতএব 1 মিটার সুতার ওজন হচ্ছে 70/9000 গ্রাম। আচ্ছা, অতএব আমার এই যে মিটারটা আছে এই মিটারের গ্রাম কত হবে সেটা বের করবো। তাহলে 70/9000 এর সাথে আমি এই যে এখানে 60, 4800 ডিভাইডেড বাই 39.37 দিয়ে দিলাম। তাহলে পুরো ইউনিটটা আমি গ্রামে পাইলাম। এখন গ্রামকে যদি আমি 1000 দ্বারা ভাগ দেই তাহলে এটা আমি পেয়ে যাব হচ্ছে কেজিতে। তাহলে কেজি
এটা আমি পাইলাম ওয়েট ইন কেজি পার র্যাক, প্রতি র্যাকের কেজি হচ্ছে এই অংশটুকু। এই যে 70 × 60 × 4800 ডিভাইডেড বাই 9039.37 ইন্টু 1000, এটা আমি পেয়ে গেলাম হচ্ছে ওয়েট ইন কেজি পার র্যাক। আর র্যাক পার আওয়ার আমি পেয়ে গেলাম হচ্ছে ওই যে অংশটা দিয়ে আমি করলাম একটু আগে সেইভাবে। তাহলে এই অঙ্কটা কি বুঝতে পারছো? জি স্যার। সমস্যা থাকলে বলো। কি বোঝা গেছে? স্যার যদি পাউন্ড বা কেজি দেওয়া না থাকে তাহলে কি কেজি ধরবো স্যার আমরা? যদি কোনো ইউনিট না চায় তাহলে যে ধরে নিতে হবে, হয় কেজিতে দিবা অথবা পাউন্ডে দিবা। ঠিক আছে স্যার। আচ্ছা, এখন আমরা আরেকটা অঙ্ক আছে ওইটাতে যাই। এটা হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্ক। এই অঙ্কটা, এই অঙ্কের ক্ষেত্রে দেখো যে দুইটারই ক্ষেত্রে এই যে 168 ইঞ্চ, মানে মেশিনের উইডথ আছে 168 ইঞ্চ। পুরাটাকে আমি এখানে কপি করে একটা ওয়ার্ড ফাইলে নেই তাহলে সুবিধা হবে। আচ্ছা, এখানে লক্ষ্য করো, অঙ্কের প্যারামিটার গুলো আমরা প্রথমে বোঝার চেষ্টা করি। এখানে দেওয়া আছে যে একটা মেশিনের উইডথ হচ্ছে 168 ইঞ্চ। তাহলে এই মেশিনটা আমি 168 ইঞ্চ ধরে নিলাম। এখানে অনেকগুলো নিডিল আছে এখানে, তাহলে এটা হচ্ছে 168 ইঞ্চ পুরো অংশটুকু, 168 ইঞ্চ। মেশিনের গেজ দেওয়া আছে 28, ধরা যাক এখানে 28 দিলাম আমি, এগুলো নিডিল পয়েন্ট। হুম, আমরা ধরে নেই। এবং এখানে দুইটা গাইড বার আছে, ফ্রন্ট গাইড বার, ব্যাক গাইড বার। 800 কোর্স পার মিনিট, অর্থাৎ এটার আরপিএম হচ্ছে 800 কোর্স, প্রতি মিনিটে 800টা কোর্স তৈরি করে 2 বার মেশিন, ফুলি থ্রেডেড মেশিন একটা। ওয়ার্পের ডেনিয়ার হচ্ছে 70, নাইলন ডেনিয়ারটা এখানে সেম 70 করে ফ্রন্ট এবং ব্যাক বারে আছে। উইথ অফ দ্য ফেব্রিক হচ্ছে 144। তাহলে 168 ইঞ্চির মেশিনে যে ফেব্রিকটা তৈরি হচ্ছে, এই ফেব্রিকটা তৈরি হওয়ার পরে গ্রে রিল্যাক্সড হয়ে এই ফেব্রিকটা হয়ে যায় 144 ইঞ্চি। অর্থাৎ এই ফেব্রিকটা এখন 144 ইঞ্চি। হ্যাঁ, ফেব্রিকের উইডথটা 144 হয়ে গেছে। মেশিন ছিল 168 ইঞ্চি, 168 ইঞ্চি থেকে ফেব্রিক তৈরি হয়েছে আমার 144 ইঞ্চি, অর্থাৎ ফেব্রিকটা দুই পাশ থেকে শ্রিঙ্কেজ হয়েছে। শ্রিঙ্কেজ কেন হয়? এই যে ল্যাপিংটা থাকে, ল্যাপিং এর কারণে একটা আরেকটাকে টানে, এই কারণে শ্রিঙ্কেজটা হয়। আর এখানে রানিং দেওয়া আছে 64 ইঞ্চি, আর একটা দেওয়া আছে হচ্ছে দি কোয়ালিটি ইজ 8 ইঞ্চ, কোয়ালিটি 8 ইঞ্চ। তাহলে দেখো এই যে আমার এইভাবে ইয়াটা হচ্ছে, এটা হচ্ছে ফোন বার। ফোন বারের ক্ষেত্রে রানিং হচ্ছে 64, 64 ইঞ্চ। আর একটা আমি ধরে নিলাম নীল কালার দিয়ে, ওইটা এরকম, বাকিগুলো আমি আর তুললাম না। এইটা নীল কালারটা হচ্ছে আমার 80 ইঞ্চ। আমি একটা দেখাইলাম, বাকি এই অংশটা পূর্ণ করলাম না। তাহলে এখন আমাদের বের করতে হবে ওয়েট ইন পাউন্ড পার র্যাক। এক র্যাকের ওয়েট কত সেটা আমরা বের করব। তাহলে ওয়েট ইন পাউন্ড পার র্যাক আমরা যদি বের করতে যাই, তাহলে আমাদের প্রথমে বের করতে হবে যে এক র্যাকের মধ্যে ওয়েট যেহেতু আছে, ওয়েটের আগে আমরা বের করব লেন্থ। লেন্থ লেন্থ বের করব। তাহলে আমাদের এক র্যাক, অর্থাৎ এখান থেকে শুরু করে এই 480 পর্যন্ত, এই অংশটা আমি আলাদা একটা কালার দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে 480 কোর্স পর্যন্ত নিটিং। তাহলে এই অংশের মধ্যে টোটাল কতটুকু সুতা কনজিউম হয়েছে ফ্রন্ট বার এবং ব্যাক বার দুইটা মিলে, সেই সুতাটার লেন্থ আমরা বের করব। পরে এই লেন্থটাকে আমরা ওয়েটে কনভার্ট করে দিব। তাহলে ওয়েট ইন পাউন্ড পার র্যাক এটা যদি আমরা বের করতে যাই, তাহলে আমাদের বের করতে হবে হচ্ছে সমান সমান ওয়েট ইন পাউন্ড পার র্যাক। তাহলে আমাদের প্রথমে বের করতে হবে আহ এক র্যাকের মধ্যে, অর্থাৎ একটা সুতার মধ্যে কতটুকু সুতা কনজিউম হয়। এবং এখানে ওয়েট ইন পাউন্ড পার র্যাক হচ্ছে ফ্রন্ট ফ্রন্ট বার এবং ব্যাক বার দুইটা মিলে। তাহলে আমি যদি প্রথমে ওয়েট ইন পাউন্ড পার র্যাক ফর ফ্রন্ট বার, ফ্রন্ট ফ্রন্ট বারের জন্য আমরা বের করি, তাহলে ফ্রন্ট বারের ক্ষেত্রে আমাদের দেখো এখানে একটা নিডলের সুতা কনজিউম হয় কত ক্ষেত্রে, একটা নিডলে এক রেখে কতটুকু সুতা কনজিউম হয় ফ্রন্ট বারে, কতটুকু?
কেউ শুনতেছে না? প্রথম নিডিলে সুতা আমাদের কনজিউম হয় 64 ইঞ্চ, এই যে রেড কালারটা। তাহলে এখানে টোটাল নিডল আছে 1 ইঞ্চিতে আছে 28টা, তাহলে 168 ইঞ্চিতে কত আছে? তাহলে 64 ইন্টু 28 ইন্টু 168, তাই না? একটা নিডলের সুতা কনজিউম হয় 64 ইঞ্চ ওয়ান র্যাকে, তাহলে টোটাল নিডল কত? 28 ইন্টু 168, তাহলে এতটুকু। তাহলে টোটাল এই এরিয়ার মধ্যে যত রেড কালারের সুতা ছিল সবগুলার লেন্থ আমরা অলরেডি পেয়ে গেছি, সবগুলা পেয়ে গেছি আমরা এইটার মাধ্যমে। 64 ইন্টু 28 ইন্টু 68, এটার মাধ্যমে আমরা পুরাটার লেন্থ ইঞ্চিতে পেয়ে গেছি। আচ্ছা স্যার, 64 তো স্যার ব্যাক ইয়েতে দেওয়া ছিল স্যার, ফ্রন্টের সময় তো 80 দেওয়া ছিল। আচ্ছা মানে ফন্ট, আচ্ছা তাহলে প্রথমে আমরা ব্যাকটাই করলাম, একই একই কথা, ব্যাকটাই করলাম, পরে ফন্টটা করব। যদি ব্যাকটা বুঝো ফন্ট বুঝতে পারবে। তাহলে ব্যাকের ক্ষেত্রে 64 28 168, এই টোটালটা হচ্ছে ইঞ্চি। এখন এই ইঞ্চিটাকে আমরা এখানে ওয়েটে নিয়ে যেতে হবে, ওয়েট ইন পাউন্ড, পাউন্ড ইউনিটে নিয়ে যেতে হবে। তাহলে ইঞ্চিটাকে আমরা যখন এখানে দেওয়া আছে সুতার কাউন্টটা 70 ডেনিয়ার, এবং 70 ডেনিয়ার হচ্ছে দুইটার সাথে সম্পর্কিত, একটা হচ্ছে আমাদের মিটারের সাথে সম্পর্কিত, আর একটা হচ্ছে গ্রামের সাথে সম্পর্কিত। কারণ ডেনিয়ারের ডেফিনেশন হচ্ছে 9 কিলোমিটার বা 9000 মিটার সুতার ওজন যত গ্রাম তত ডেনিয়ার হবে। তাহলে ওই কারণে আমরা এই ইঞ্চি ইউনিটটাকে মিটারে নিয়ে নিব। তাহলে মিটারে নিয়ে গেলে আমরা 39.37 দিয়ে যদি ভাগ করি তাহলে ইঞ্চিটা মিটার হয়ে যাবে। অতঃপর এটার সাথে উপরে 70, নিচে হচ্ছে আমি 9000 যদি দিয়ে দেই, অ্যাড করি, তাহলে এটা পুরা ইউনিটটা হয়ে যাবে আমার গ্রামে। এখন এই গ্রামকে যদি আমি 453.6 দিয়ে ভাগ দিই তাহলে এটা হয়ে যাবে পাউন্ড। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এটা পাউন্ড হয়ে গেল। ঠিক সিমিলারলি এইটার সাথে আমরা ফন্ট বারের যে প্রোডাকশনটা আছে সেটাও বের করবো। তার মানে 64-এর জায়গায় এখন কি দিলে আমাদের ফন্ট বারের প্রোডাকশন পাওয়া যাবে? স্যার 80। 80। তাহলে জাস্ট এখানে 80 বসাই দিলে এটা হয়ে যাবে। এখন তুমি যদি এটাকে একবারেই করতে চাও তাহলে একটা সহজ পদ্ধতি আছে, 64 আর 80 দুইটা মিলে কত হবে? 144, তাই না? জি স্যার, হ্যাঁ ওইটাও 140 দিয়ে গুণ করলে হয়ে তাহলে যাবে। এখানে জাস্ট একটা ব্রাকেট দিয়ে 64 ইন্টু 80 যদি যোগ করে দাও তাও হবে, হবে না? জি স্যার। আচ্ছা, তাহলে ওইভাবে তোমরা করে নিও। তাহলে ওয়েট ইন পাউন্ড পার র্যাক এটা পাওয়া যায় হচ্ছে 0.295 পাউন্ড। এটার অ্যান্সারটা হবে এত, দুইটা মিলে যোগ করার পরে এত পাউন্ড হবে, এবং এটা হচ্ছে 480টা করছে। বুঝছো? জি স্যার। তাহলে প্রথম অংশটা বুঝছো তো? জি স্যার। বলো। জি স্যার, বুঝেছি। আচ্ছা, এরপরে দেখো পাউন্ডস পার লিনিয়ার ইয়ার্ডস। প্রথমটা আমরা পেয়েছি 0.295 পাউন্ড। পাউন্ড পার লিনিয়ার ইয়ার্ডস বলতে বোঝায় এখানে আমাদের যে ফ্যাব্রিকটা তৈরি হয়েছে এই ফ্যাব্রিকের ইয়ার্নের লেন্থ আমরা দুইটার ক্ষেত্রে দুই রকম পাইলাম, যেহেতু তাদের ভিন্ন ভিন্ন ল্যাপিং ডায়াগ্রাম, একটা 2-1 একটা 1-1 ফর এক্সাম্পল। তাহলে পাউন্ড পার লিনিয়ার ইয়ার্ডস বলতে বোঝায়, উদাহরণ দিচ্ছে এখানে দেখো ফ্যাব্রিকের কোয়ালিটি হচ্ছে 8 ইঞ্চি, অর্থাৎ এই প্রডিউস ফ্যাব্রিকটার দৈর্ঘ্য হচ্ছে 8 ইঞ্চি। সাধারণটা শেষ হোক তারপর শুরু করতেছি। আচ্ছা সবাই লক্ষ্য করো, এখানে আমরা একটু আগে ওয়েট ইন পাউন্ড যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের
এক র্যাকের জন্য, ওয়ান র্যাকের জন্য, এবং এটা ছিল 0.295। তার মানে এখানে একটা প্যারামিটার গুলো দেখো, দি কোয়ালিটি অফ দ্য ফেব্রিক ইজ 8 ইঞ্চ পার র্যাক। অর্থাৎ আমাদের এখানে ফেব্রিক যেটা প্রডিউস হয়েছে 480টা করছে, সেটার দৈর্ঘ্য হচ্ছে 8 ইঞ্চি এবং এটার প্রস্থ হচ্ছে 144 ইঞ্চি। আর দুইটা মিলে ফ্রন্ট বার ব্যাক বার দুইটার সুতা কনজিউম হয়ে ওয়েট পাওয়া যায় হচ্ছে 295 পাউন্ড। এখন আমার যেটা চাচ্ছে এখানে পাউন্ড পার লিনিয়ার ইয়ার্স। পাউন্ড পার লিনিয়ার ইয়ার্স বলতে বোঝায় লেন্থের দিকে, অর্থাৎ ওয়ান ডাইমেনশন হলে ওয়ান ডাইমেনশন 1 ইয়ার্ডের ক্ষেত্রে ওয়েট কত। তাহলে দেখো এটা 8 ইঞ্চি আছে, এটাকে যদি আমি 8 থেকে 36-এ নিয়ে যাই, তাহলে আমাদের এখন বের করতে হবে 36 ইঞ্চি যদি লেন্থ হয় আর প্রস্থ হচ্ছে 144 ইঞ্চি, এটাই থাকবে, তাহলে এটার ওয়েট কত। তাহলে আমরা ঐকিক নিয়মে এই 2 নম্বরটা করতে পারি যে 8 ইঞ্চ হচ্ছে লেন্থ আর 144 ইঞ্চি হচ্ছে আমাদের উইথ। এটার ওয়েট হচ্ছে কত? 0.295, তাই না? এখন আমাদের লিনিয়ার লিনিয়ার পাউন্ড লাগবে। তাহলে 8 ইঞ্চির পরে আমরা 1 ইঞ্চ লেন্থ, 144 ইঞ্চ আমরা কনস্ট্যান্ট রাখবো। তাহলে 1 ইঞ্চি যদি হয় তাহলে এটার ওয়েটটা কমবে না, 0.295 ডিভাইডেড বাই 8, তাই না? এখন চাওয়া হচ্ছে লিনিয়ার ইয়ার্স, তার মানে এখন 8 ইঞ্চির থেকে 1 ইঞ্চ এখন হচ্ছে আমাদের 36 ইঞ্চ। অতএব এটা যদি 36 ইঞ্চ হয়, 8 ইঞ্চি থেকে আমি 36 ইঞ্চিতে নিয়ে গেলাম, লক্ষ্য করো সবাই। তাহলে এইটুকুর ওয়েট কত হবে? এদিকে 36, 8 থেকে 36 গেলাম, তাহলে 36 হলে কি হবে? 36 লেন্থ, 144 ইঞ্চি হচ্ছে আমাদের প্রস্থ। তাহলে 0.295-এর সাথে জাস্ট এখানে কি হবে? 36 গুণ হবে না? 0.295 ইন্টু 36 ডিভাইডেড বাই 8। তাহলে এই অংশটুকু হচ্ছে আমাদের এই অংশটার উত্তর। বোঝা গেছে? একটু ভিজিবিজি হয়ে গেছে। জি স্যার, বুঝতে পেরেছি। পাউন্ড পার লিনিয়ার ইয়ার্স কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি বুঝছো, তার মানে বাকিদেরকে তুমি আচ্ছা বুঝাই দিবা, অথবা সহজ, এগুলা আমার কঠিন না। এখন আমার চাওয়া হচ্ছে পাউন্ডস পার স্কোয়ার ইয়ার্স। এটাই হচ্ছে আমাদের জিএসএম। এটা ওয়ার্ক হিটিং এর ক্ষেত্রে আউন্স পার স্কোয়ার ইয়ার্সও বিক্রি হয়। তো এখানে আমাদের এখানে ইউনিটটা চাইছে পাউন্ডস পার স্কোয়ার ইয়ার্স। তাহলে পাউন্ডস পার স্কোয়ার ইয়ার্স হচ্ছে, অলরেডি আমরা একটা ডাইমেনশন পেয়েছি 36, এদিকে 36 পাইছি 1 ইয়ার্স। এখন এদিকে ছিল আমাদের 144 ইঞ্চি। এখন যদি এদিকেও আমরা 36 নিয়ে নেই, তাহলে এদিকে 36 এদিকে 36, এই জিনিসটা কি হবে? পাউন্ডস পার স্কোয়ার ইয়ার্স হবে না? তাহলে এই অংশটার সাথে আমরা দিয়ে দিই যে 36 ইঞ্চি হচ্ছে আমাদের লেন্থ, আর এখানে 144 ছিল না, 144-এর জায়গায় আমরা দিব 36 ইঞ্চি হচ্ছে আমাদের উইডথ। তাহলে এখন এই 144 ইঞ্চি কি হয়ে যাবে আমাদের? হুম আগে ছিল আমাদের একটা ডাইমেনশন, এখন আমরা হচ্ছে আরেকটা ডাইমেনশন অ্যাড করলাম, যেটা হচ্ছে পাউন্ড পার স্কোয়ার ইয়ার্স। তাহলে আমাদের এই 144 ইঞ্চি হচ্ছে এইটার সাথে, আমরা যদি প্রথমে এখানে 1 নিতাম, তাহলে এই 144 ইঞ্চি নিচে চলে আসতো, উপরে 36 যাইতো। অর্থাৎ এই পুরাটার আনসার যদি হয় এক্স, তাহলে এক্স এর সাথে আমাদের যেটা করতে হবে, এই এক্স এর সাথে আবার আমরা এখানে 36 গুণ করব, নিচে হবে 144। জিনিসটা বুঝতেছ জি নাকি? স্যার, তাহলে তো পাউন্ডস পার স্কয়ার। হ্যাঁ, আমাদের এই এই যে উত্তরটা আগেরটা ছিল লিনিয়ার ইয়ার্স, যেমন 36 ইঞ্চি লেন্থ এবং 144 ইঞ্চি প্রস্থ, এটা হচ্ছে 0.295 ইন্টু 36/8। ধরা যাক এই অংশটার মান হলো এক্স। হুম ধরা যাক এই অংশটা হচ্ছে আমাদের এক্স, এই অ্যান্সারটা আমরা এক্স পাইলাম, এই হচ্ছে এক্স। হুম এই এক্সটা আমরা পাইলাম। এখন আমার চাওয়া হচ্ছে এইদিকে 36 আমরা পাইছি, এদিকে 144, এখন এইদিকে আমরা 36 নিব, তাহলে স্কোয়ার ইয়ার্স হয়ে যাবে। ওইটাই হচ্ছে আমাদের 3 নম্বর প্যারামিটার, যেটা উপরে ছিল পাউন্ডস পার স্কোয়ার ইয়ার্স। তার মানে এখন আমরা এই 36-এর সাথে 36 অবিকৃত রাখলাম, 36 ইঞ্চি লেন্থ, 144 ছিল, এখন আমরা 1 দিব, 1 ইঞ্চি প্রস্থ। তাহলে হবে কত? উপরে পাইছি এক্স, এক্স বাই কত হবে? 144, তাই না? এক্স বাই 144। এখন আবার এখানে 36 আছে, 36 ইঞ্চি লেন্থ, এখন এখানে 1 ছিল, এখন 36 ইঞ্চি হচ্ছে উইডথ। তাহলে এই 36 উপরে গুণ হবে না এক্স এর সাথে? জি স্যার। তাহলে এক্স ইন্টু 36 ডিভাইডেড বাই 144 সমান সমান হচ্ছে আমরা
পাউন্ড পার এই যে স্কোয়ার ইয়ার্ড যেটা ছিল সেটা আমরা পেয়ে গেলাম। বোঝা গেছে? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে মোটামুটি শেষের দিকে চলে আসছি আমরা। এখন হচ্ছে পাউন্ডস পার আওয়ার, রেক্স পার আওয়ার। তাহলে 1 ঘন্টায় কত রেক হবে? আমাদের 1 মিনিটে কোর্স তৈরি হয় 800টা, তাই না? তাহলে 60 মিনিটে তৈরি হবে কতটা? ডিভাইড, 860। তাহলে আমরা রেক্স পার আওয়ার পাইলাম, যেহেতু ইফিসিয়েন্সি নাই এটা পাবো। বোঝা গেছে? এটা এটা হচ্ছে রেক্স পার আওয়ার। জি স্যার, বুঝতে পেরেছি। ক্লিয়ার? এরপর আছে ওয়েল, ওয়েলস পার ইঞ্চ। এখন দেখো আমাদের ফেব্রিক তৈরি হচ্ছে 144 ইঞ্চি। 144 ইঞ্চির মধ্যে কতটা ওয়েলস আছে? 144 ইঞ্চির মধ্যে 28 144 ইন্টু 168। অতএব 1 ইঞ্চির মধ্যে কতটা আছে? ভাগে সমান সমান হবে 33-এর কাছাকাছি। আমাদের মেশিনে ছিল 28, আর ফেব্রিকটা শ্রিঙ্ক হয়ে এখন 33টা ওয়েলস হয়ে গেল। কোর্স পার ইঞ্চ, তাহলে 480টা কোর্সের দৈর্ঘ্য কত? 8 ইঞ্চ। তাহলে 1 ইঞ্চিতে কতটা থাকবে? তাহলে আমাদের 80 ভাগ হচ্ছে 8 সমান সমান আমরা পেয়ে যাব কোর্স পার ইঞ্চ। ঠিক আছে? বোঝা গেছে তো? জি স্যার। এখন আছে পাউন্ডস পার আওয়ার। পাউন্ডস পার আওয়ার হচ্ছে র্যাক, র্যাক পার আওয়ার ইন্টু ওয়েট ইন পাউন্ড পার র্যাক। এই 7 নম্বর অ্যান্সারটা পাইলে আমাদের র্যাক্স পার আওয়ার এইটা ইন্টু হচ্ছে এই 1 নম্বরটা গুণ করতে হবে, পাউন্ডস ওয়েট ইন পাউন্ড পার র্যাক। অর্থাৎ 4 এবং 1 এই দুইটা যদি গুণ করি তাহলে আমরা 7 পেয়ে যাব। বোঝা গেছে? এখন রানিং রেশিও অফ ফ্রন্ট বার টু ব্যাক বার। তাহলে ফ্রন্ট বারের ক্ষেত্রে আমাদের লেন্থ লাগছে হচ্ছে 80, ব্যাক বারের ক্ষেত্রে লাগছে হচ্ছে আমাদের 64। দুইটাকে যদি আমরা 8×10=80, তারপরে হচ্ছে 8×8=64, 8×10=80, 8×8=64, 5×2=10, 2×4=8, 5:4। অর্থাৎ আমাদের 480টা কোর্স মিটিং হওয়ার জন্য এদের রেশিওটা হচ্ছে এই যে বিমটা 5/4, ও যদি 5 বার ঘুরে এ ঘুরবে 4 বার। এই এটা হচ্ছে রানিং রেশিও ফ্রন্ট বার টু ব্যাক বার। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এগুলা তোমরা অনেক অনলাইন বাইয়াতে দেখবা যে অনেক আনসার টানসার এগুলো আছে, আমি বুঝাই দিলাম। এরপরে কারো কোনো সমস্যা হলে ইয়া করো। অনলাইন ক্লাস আসলে খুব একটা ইফেক্টিভ হয় না। এখন এই চ্যাপ্টারের এই থিওরিটিক্যাল আলোচনাগুলো ছিল, এগুলো তোমাদের নিজেদের পড়ে নিতে হবে। আমি আর 10 মিনিটের মধ্যে এটা ক্লিয়ার করব। এই চ্যাপ্টারটা, আমাদের এই চ্যাপ্টারের নাম হচ্ছে টু গাইড বার স্ট্রাকচার। অর্থাৎ দুইটা গাইড বার একসাথে কাজ করলে যে ফ্যাব্রিক গুলা তৈরি হয় সেগুলোর বৈশিষ্ট্য এবং কিভাবে তৈরি হয়। তাহলে প্রথমটা হচ্ছে আমাদের আমাদের যে ওয়ার্ক নিটেড ফ্যাব্রিক আছে সেটা 3 ধরনের হয়। একটা হচ্ছে সিঙ্গেল গাইড বার স্ট্রাকচার, একটা ডাবল গাইড বার স্ট্রাকচার, একটা মাল্টি গাইড বার স্ট্রাকচার। ডাবল গাইড বার স্ট্রাকচার হচ্ছে দুইটা গাইড বার দিয়ে ফ্যাব্রিক তৈরি হয়, আর মাল্টি হচ্ছে 2-এর অধিক। যেমন মশারির কাপড়গুলা ডাবল গাইড বার স্ট্রাকচার হয়। ট্রিপল গাইড বার স্ট্রাকচার যদি হয় তাহলে ওই মশারি ফেব্রিকের মধ্যে তোমরা বিভিন্ন ডিজাইন দেখবা, যে জিগজ্যাগ করে একটা মশারির কাপড়। এটা যদি বেসিক মশারির কাপড় হয় তাহলে ওইটার মধ্যে তোমরা দেখবা যে শেয়ার হচ্ছে না। আচ্ছা, এই যে এই অংশটা টু গাইড বার স্ট্রাকচার যদি একটা বেসিক ফেব্রিক হয়। মাল্টি গাইড বার স্ট্রাকচার হচ্ছে এটার মধ্যে জিগজ্যাগ করে বিভিন্ন প্যাটার্ন থাকবে, 3 গাইড বার স্ট্রাকচার ইয়া। এখন আমাদের এই সিঙ্গেল গাইড বার স্ট্রাকচারের বৈশিষ্ট্যগুলো হলো যে এই গাইড বার স্ট্রাকচার ফেব্রিক বাজারে পাওয়া যায় না। তার মূল কারণ হচ্ছে যে এই ফেব্রিকটা হচ্ছে একটা আনস্টেবল স্ট্রাকচার। এটাকে যদি এদিকে টান দিই বাঁকা হয়ে থাকবে, এদিকে টান দিলে বাঁকা হয়ে থাকবে, অর্থাৎ ডিফর্ম হয়ে থাকবে। যার কারণে এই ফেব্রিকটা আমাদের আসলে অ্যাকসেপ্টেবল ফেব্রিক না। মোটামুটি আমাদের কমার্শিয়ালি অ্যাকসেপ্টেবল ফেব্রিক হচ্ছে টু গাইড বার স্ট্রাকচার। যেমন এই ফেব্রিকটা দেখো। এখন বিভিন্ন টু গাইড বার স্ট্রাকচার আছে, সেগুলো আমরা কিভাবে তৈরি করবো। এখানে ডাবল গাইড বার স্ট্রাকচারের কিছু কিভাবে আমরা প্লটিং করব সেটা রুলস আছে, এটা একটু নিজেরা তোমাদের পড়ে নিতে হবে। ডাবল গাইড বার স্ট্রাকচার কিভাবে প্লটিং করবা, এই দুইটা নিয়ম হচ্ছে আমি এই শেষের দিকে দেখাচ্ছি। And এই চিত্রটা একটু লক্ষ্য করো। আমাদের যখন দুইটা গাইড বার স্ট্রাকচার থাকে, মূলত আহ, আহ, একটা নিলে দুইটা সুতা দুই দিক থেকে ফিট হয়। যেমন এখানে দেখো, ফ্রন্ট গাইড বারটা হচ্ছে ব্ল্যাক কালারের সুতা ডান থেকে বামে ফিট করছে, আর ব্যাক গাইড বারের সুতাটা হচ্ছে হোয়াইট কালারের সুতাটা সে বাম থেকে ডান দিকে ফিট করছে। তাহলে একই নিডলকে দুইজন দুই দিক থেকে সুতা র্যাপিং করতেছে।
এরপরে এটা যখন এই পূর্বের লুপের সাথে ইন্টারলুপিং করে, যার কারণে আমাদের এই ওয়ার্কলেটেড ফেব্রিক গুলাকে আমরা যদি খোলার চেষ্টা করি এটা লকিং হয়ে থাকে, খোলা যায় না। এটাকে মাইক্রোস্কোপিক যন্ত্রের মধ্যে নিয়ে নিডিল দিয়ে খোঁচায় খোঁচায় প্রথমে উপরের পার্ট বের করতে হবে, এরপর পরের পার্ট। অর্থাৎ আমরা যদি মাইক্রোস্কোপে দেখি 10 to 15 টাইমস বড় করে নিডিল দিয়ে খোঁচায় প্রথমে এটাকে বের করতে হবে, এটাকে বের করতে হবে, এরপর এটাকে বের করতে হবে, এভাবে উপরে টেনে টেনে বের করে এরকম আমরা সুতার স্ট্রাকচার গুলো পেয়ে এখান থেকে ল্যাপিং এর আইডিয়াটা নিয়ে ডিজাইনটা প্রডিউস করি। আচ্ছা, দুইটা গাইড বার যে একই সাথে ইয়া করে সেটার এখানে একটা ইয়া দেখানো হচ্ছে ভিডিওতে, যদিও আলাদা করে দেখাচ্ছে কিন্তু দুইটা একসাথে কাজ করবে। এখন আমাদের বিভিন্ন স্ট্রাকচার আছে। থ্রেডিং প্ল্যান হচ্ছে আমাদের আহ মানে গাইডের মধ্যে যে সুতা আমরা থ্রেডিং করি সেটার একটা প্রক্রিয়া। আমাদের একটু আগে যে অঙ্কগুলা করলাম সেখানে আমাদের ফুলি থ্রেডেড গাইড বার ছিল, পার্শিয়ালি থ্রেডেড গাইড বার হলে আমাদের ক্যালকুলেশনে একটু ভ্যারিয়েশন আসতো। ফুলি থ্রেডেড গাইড বার আর একটা পার্শিয়ালি থ্রেডেড গাইড বার বলতে যেমন আহ ধরা যাক এগুলো হচ্ছে আমাদের নিডল, আমি একটা ল্যাপিং ডায়াগ্রাম দিলাম, এটা বাদ দিয়ে মাঝখানে আরেকটা দিলাম ফন গাইড বারের ক্ষেত্রে। তাহলে এখানে একটা ফাঁকা ফাঁকা থাকতেছে, যেখানে সুতা আছে সেখানে আমরা এরকম ভার্টিক্যাল চিহ্ন দিব, যেখানে সুতা নাই যেমন এই অংশের মধ্যে সুতা নাই এখানে একটা আমি ডট চিহ্ন দিব, এখানে সুতা আছে এরকম। এইটাকে বলা হচ্ছে 1:1, মানে প্রথমটাতে সুতা আছে দ্বিতীয়টাতে নাই, অর্থাৎ ফন গাইড বারটা হচ্ছে 1:1 আছে। ফুলি থ্রেডেড গাইড বার হলে দেখো সবগুলাতে প্লট আছে। আর এটা এটা তাহলে কিরকম থ্রেডিং প্ল্যান হবে? এটা হচ্ছে 2:2 থ্রেডিং প্ল্যান, অর্থাৎ দুইটাতে সুতা আছে দুইটাতে নাই। এইটার কারণে মূলত আমাদের ফ্যাব্রিকের মধ্যে বিভিন্ন মেশ বা হোল স্ট্রাকচার তৈরি হয়। এই ভিডিওটা লক্ষ্য করো। দেখো এখানে সুতাগুলা ক্রসিং হচ্ছে এবং এই ধরনের মেশ বা জালের মতো একটা ব্রেদেবল ফেব্রিক তৈরি হচ্ছে। দুইটা গাইড বার এখানে আছে, সুতাগুলো এখানে ক্রসিং করতেছে। এটার থ্রেডিং প্ল্যান আমি যা দেখতেছি 3:3। দুইটা গাইড বারের ক্ষেত্রে তিনটাতে আছে আবার তিনটাতে নাই। এই যে দেখো এই গাইড বারটা এদিকে গেল প্রথমে, এর পরের বার আবার এদিকে জিগজ্যাগ করে যাবে। এই যে ক্রসিং পয়েন্ট দেখো, একটা গাইড বার ডানে যাচ্ছে একটা বামে যাচ্ছে, এই যে ক্রসিং পয়েন্ট, ফলে এই ধরনের স্ট্রাকচার তৈরি হয়। ওকে, যেটা দেখাইতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের হয়ে গেল। ওকে, তাহলে থ্রেডিং প্ল্যান সম্পর্কে মোটামুটি একটা আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। 1:1, 2:2 ইত্যাদি হতে পারে। আমরা যে মশারি কাপড় তৈরি করি সেটার থ্রেডিং প্ল্যান হচ্ছে 1:1 এবং ট্রিকো ফ্যাব্রিক। এখানে বিভিন্ন স্ট্রাকচার আছে, প্রত্যেকটা স্ট্রাকচারের ক্ষেত্রে আমি বলে দেই, আমি ক্লাসটা এখনই শেষ করব, 10 মিনিট বলছিলাম। প্রত্যেকটা স্ট্রাকচারের ক্ষেত্রে স্ট্রাকচারের নাম, থ্রেডিং প্ল্যান, ল্যাপিং মুভমেন্ট, ফেব্রিক ক্যারেক্টারিস্টিক্স এটা পড়তে হবে। এবং এইটার সাথে হচ্ছে অ্যাসোসিয়েটেড আরেকটা জিনিস লাগবে, যেটা আমার এই স্লাইডে নাই, যে স্লাইডগুলো আমি তোমাদের প্রোভাইড করব এই স্লাইডে নাই, কিন্তু তোমাদের পড়ে নিতে হবে। সেটা হচ্ছে এই স্ট্রাকচার তৈরির জন্য আমাদের ল্যাপিং ডায়াগ্রামটা ড্র করে দেখাইতে হবে। যেমন আমাদের ডাবল ট্রিকো, এই স্ট্রাকচারটার নাম হচ্ছে ডাবল ট্রিকো। এই স্ট্রাকচারের নাম হচ্ছে ডাবল ট্রিকো। এখন এই ডাবল ট্রিকোর স্ট্রাকচারটা ল্যাপিং মুভমেন্টটা ড্র করতে হবে। ড্র করার উপায় কি? ড্র করার উপায় হলো, যেমন এখানে আছে ফ্রন্ট এবং ব্যাক গাইড বার 1:1 ল্যাপিং ইন অপোজিট ডিরেকশন, এটাকে ড্র করতে হবে আলাদাভাবে। এই জিনিসটাই হচ্ছে আমাদের এই স্লাইডের মধ্যে আলোচনা করা ছিল। এই যে এখানে রুলস ফর প্লটিং ল্যাপিং ডায়াগ্রাম, এই জিনিসটা এখন আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে আমরা ডাবল গাইড বার স্ট্রাকচারের ক্ষেত্রে কোন রুলস গুলাকে ফলো করা হয় ল্যাপিং ডায়াগ্রাম ড্র করার ক্ষেত্রে, ওইটা এখন আমি সরাসরি দেখাচ্ছি এখানে। যখন আমরা ল্যাপিং ডায়াগ্রাম ড্র করব তখন প্রত্যেকটা গাইড বারের আলাদাভাবে ল্যাপিং ডায়াগ্রাম ড্র করতে হবে। ফর এক্সাম্পল, আমরা ফ্রন্ট গাইড বার লিখে এখানে ল্যাপিং ডায়াগ্রাম ড্র করব। এই যে ফ্রন্ট গাইড বারের ল্যাপিং ডায়াগ্রাম, এরকম পয়েন্ট দিব, এরপরে আমি এরকম করে দিলাম। ধরা যাক আমাদের প্যাটার্ন রাম বাম দিকে আছে, তাহলে 0:1, তাহলে এটা আমি নোটিস
ল্যাপিং ডায়াগ্রাম আঁকবো, সাথে হচ্ছে নোটেশন দিব 1 থেকে 0, আবার 1 হচ্ছে 1 থেকে 2 ডাবল স্ল্যাশ। ফ্রন্ট গাইড বারের সাথে সাথে আমরা ব্যাক গাইড বারেরটাও দিব এখানে, এবং এই পয়েন্টগুলোর বরাবর হচ্ছে এরকম পয়েন্ট আনবো। এটার ক্ষেত্রে আমাদের ডান থেকে বামে শুরু হয়েছে, আর এটার ক্ষেত্রে শুরু হবে অপোজিট, অর্থাৎ এই দিক থেকে আমি এই দিকে দিলাম, এটাও 0 এদিকে, 1 এদিকে, 2 এদিকে। এটা হচ্ছে আবার 1 থেকে 0 -1 থেকে 2 ডাবল স্ল্যাশ। এটাই হচ্ছে আমাদের রুলস। প্রত্যেকটা গাইডবারের জন্য আলাদাভাবে আঁকতে হবে। তাহলে আমি ব্যাকের জন্য আঁকছি, ফ্রন্টের জন্য আঁকছি। এরপরে বলছে ল্যাপিং ডায়াগ্রাম অফ অল গাইড বার্স মাস্ট বি প্লটেড ফ্রম দ্য সেম কোর্স। একই কোর্স থেকে প্লট করতে হবে। তাহলে এটা হচ্ছে কোর্স 1, এটাও এটা কোর্স 1, আমি বরাবর একসাথে দেখাইছি। তাহলে এটা আমি দেখাইলাম, এই হচ্ছে রুলস। এরপরে 4 নম্বর রুলস হচ্ছে পরের স্লাইডে আছে এখানে, এই যে স্টেপ বাই স্টেপ ল্যাপিং ডায়াগ্রাম ক্রিয়েশন। তাহলে এগুলো তোমাদের একটু মুখস্থ করে নিতে হবে যে কিভাবে ডাবল গাইড বার স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা ল্যাপিং ডায়াগ্রাম ড্র করব। এই দুইটা স্লাইড মিলিয়ে হচ্ছে রুলস গুলো আছে। আচ্ছা, এখন এখান থেকে তোমরা কি পড়বা? এখান থেকে যেহেতু সময় নাই, ডাবল ট্রিকো স্ট্রাকচারের ক্ষেত্রে থ্রেডিং প্ল্যান, ল্যাপিং ডায়াগ্রাম, ফ্যাব্রিক ক্যারেক্টারিস্টিক্স, এটা তোমরা দেখবা। এরপরে হচ্ছে লকনিট স্ট্রাকচার। লকনিট স্ট্রাকচারের ক্ষেত্রেও এই তিনটা জিনিস দেখতে হবে। এখানে দেখো ফ্রন্ট গাইড বারে ল্যাপিং হচ্ছে 2 and 1, ব্যাক হচ্ছে 1 and 1, অপোজিট ডিরেকশন। এগুলো সব তোমাদের মুখস্থ করতে হবে, কিছু করার নাই। সার্ক স্কিন স্ট্রাকচার, এটার ক্ষেত্রেও ফ্যাব্রিক ক্যারেক্টারিস্টিক্স এবং এই যে থ্রেডিং প্ল্যান, ল্যাপিং ডায়াগ্রাম, সাথে হচ্ছে আমার ওই চিত্রটা ড্র করতে হবে। পুরো জিনিসটাই তোমরা আহ, যে বেলাল স্যারের বইয়ে এটা আরো বিস্তারিত আছে, এই যে 228 পৃষ্ঠা, এখান থেকে তোমরা দেখে নিবা। ট্রিকো ফ্যাব্রিক, এই পেজটা তোমরা লিখে নাও। এখান থেকে ট্রিকো ফ্যাব্রিক বা ফুল ট্রিকো ফ্যাব্রিক, এটার ফ্যাব্রিক ক্যারেক্টারিস্টিক্স, তারপর হচ্ছে থ্রেডিং প্ল্যান ইত্যাদি তোমাদের দেখতে হবে, যে এই অংশটা। এই যে লকনিট ফেব্রিক, লকনিট ফেব্রিকের ক্ষেত্রে এই যে এই অংশটা দেখো, ফ্রন্ট গাইড বার, ব্যাক গাইড বার, এটা গেছে লেফট থেকে রাইট, এটা রাইট থেকে লেফট, অপোজিট ডিরেকশনে। এটা ল্যাপিং ডায়াগ্রাম হচ্ছে 2 and 1, এটা হচ্ছে 1 and 1। তারপর রিভার্স লকনিট দেখতে হবে, এ হচ্ছে আমাদের নোটেশন। যদি তিনটা ট্রিকো মেশিন হয়, আর যদি রেসেল মেশিন হয় তাহলে আমাদের দুইটা ইয়া দিয়ে হবে। সাটিন ফেব্রিকের দেখতে হবে। সাটিন ফেব্রিকের ক্ষেত্রে এই যে এই ডায়াগ্রামটা দেখতে হবে, হ্যাঁ, নোটেশন দিতে হবে এটা। সার্ক স্কিন ফেব্রিক, এটা পড়বা। তারপরে 4 নিডল স্ট্রাকচার, যেটাকে আমরা সাটিন স্ট্রাকচার বলি, এটা দেখতে হবে। এই, তাহলে বেলাল স্যারের বইয়ের এই যে 228-29 পৃষ্ঠার এই স্ট্রাকচার গুলো একটু দেখে নিবা। ওইটাই আমি স্লাইডের মধ্যে এখানে দেখাইছিলাম। এই, ওকে, তোমাদের ক্লাস তাহলে এই পর্যন্তই। এটার মাধ্যমে তোমাদের শেষ হয়ে গেল। এরপরে ছিল নন ওভেন। এই স্লাইড গুলো তোমাদের পড়াইছি সবগুলো আমি এখন তোমাদের ইয়ার মধ্যে দিব, ড্রাইভের মধ্যে দিয়ে দিব, এখান থেকে দেখে নিই। ওকে, কারো কোনো কিছু জিজ্ঞাসা থাকলে বলতে পারো। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, কারো কোনো জিজ্ঞাসা নাই, তাহলে এটাই তোমার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার আমাদের সিটির মার্ক কবে দিবেন? ও, ওয়েট প্রসেস সিটি মার্ক দেওয়া হয় নাই না? জি স্যার। আজকে দেখি রাত 10টার মধ্যে যদি দিতে পারি দিয়ে দিব। আর আচ্ছা কার স্যার। কেউ? আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নিই।
ওকে, ডান। ঠিক আছে, থ্যাংক ইউ।